গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে তোমাদের কয়েকটা কোশ্চেন করাবো যেগুলো তোমাদের এই 2020 সাল থেকে শুরু করে আপকামিং মোটামুটি 4 থেকে 5 বছর পর্যন্ত তোমরা ধরে রাখো যে এই টাইপের কোশ্চেন তোমরা তোমাদের প্র্যাকটিস করতেই হবে। সেটা তোমরা মনে করতে পারো যে তোমরা ক্লাস 8 পাশের কোনো একটা পরীক্ষায় বসছো বা কোনো মাধ্যমিক পরীক্ষায় বসো। দেখো, জেনারেলি হয় কি, ম্যাথসের কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। তোমার ওই টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, বোট অ্যান্ড স্ট্রিম, প্রফিট লস, ওই একই টাইপের, শুধু ঘুরিয়ে পেঁচিয়ে ভাষা পরিবর্তন হয়। তাছাড়া যেগুলো বিভিন্ন সংস্থা রয়েছে, কোচিং আমি নাম করব না, তারা কি করে আলাদা আলাদা ডিপার্টমেন্ট মানে আলাদা আলাদা ধরনের প্যাটার্ন তারা কোর্স অনুযায়ী চালায়, সেগুলো সম্পূর্ণত ভুল। বিশেষ করে ম্যাথসের মডারেটি এরকমটা ভাগ করা থাকে, কিন্তু নির্দিষ্ট করে বলা যায় না যে আমার এই কোশ্চেনটা এই পরীক্ষায় এসছে মানে এই কোশ্চেনটা এই পরীক্ষায় আসবে না। এটা সম্পূর্ণত তোমাদের ভুল ধারণা। সেই সব বিজনেস টাইপের কোচিং থেকে একটু নিজেদেরকে বিরত থাকো। শেখার হলে পরে সেগুলো শেখো অবশ্যই, সেখান থেকে ভালো শেখালে অবশ্যই শিখবে। কিন্তু সাজেশন যেটা আমি বলবো, আমার এক্সপিরিয়েন্স থেকে, পড়ানো, টিচিং, কম্পিটিশন পরীক্ষায় বসার এক্সপিরিয়েন্স থেকে বলছি, নির্দিষ্ট করে যদি তুমি সিলেক্টিভ কিছু কোশ্চেন তোমার প্র্যাকটিস করো, তুমি পরীক্ষায় কখনোই একটা 25টা অঙ্কের মধ্যে তুমি 20+ স্কোর করা তোমার পক্ষে খুব চাপ হয়ে যাবে। যদি এই 20+ উপরে গিয়ে 25 পর্যন্ত তোমার যেতে হয়, তাহলে তোমার সমস্ত ধরনের একটা চ্যাপ্টার মানে পুরোপুরি কমপ্লিট নলেজটা তোমার দরকার। তো যাই হোক, বাড়তি কথা বললাম, এবার কোশ্চেনে আমরা আসি। কোশ্চেন নাম্বার 1 দেখো কি বলেছে। দুটি ট্রেন বনগাঁ থেকে কলকাতা এবং কলকাতা থেকে বনগাঁর উদ্দেশ্যে একই সময়ে রওনা দেয়। তাদের গতিবেগ যথাক্রমে 80 কিমি পার ঘন্টা, 95 কিমি পার ঘন্টা। 12 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তো দেখো, দুটো ট্রেনের গতিবেগ দেওয়া রয়েছে, একটার গতিবেগ 80 কিমি পার ঘন্টা আর একটার 95 কিমি পার ঘন্টা। তাহলে দুজনকেই একই সঙ্গে একই সময় দিয়ে চালানো হয়েছে। এবার প্রশ্ন বলছে যে 12 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্বটা কত হবে। তো মনে করো এই হচ্ছে একটা ট্র্যাক লাইন, যেটা ডিস্টেন্স। মনে করো যে এখানে বনগাঁ আর এখানে কলকাতা। এবার যখন নাকি স্পিড দুটো দেওয়া রয়েছে, একটা 80 কিমি পার আওয়ার গতিবেগে যাচ্ছে, আরেকটা 95 কিমি পার আওয়ার গতিবেগে এর দিকে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে ডিরেকশনটা একে অপরের দিকে, অর্থাৎ অপোজিটে। এবার তুমি একই সঙ্গে একেও যদি চালাও, আবার সেই একই সময়ে একেও যদি চালাও, তুমি একটা জিনিস ভাবো, মনে করো প্রথম 1 ঘন্টা 1 আওয়ারে তুমি একে চালিয়েছো, তাহলে এর যদি গতিবেগ 80 কিমি পার ঘন্টা হয়, তাহলে এ 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। এও যদি সেই 1 ঘন্টা চলে, তাহলে এ 95 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, তাই তো? এবার তুমি দেখো এদের মধ্যে দূরত্বের গ্যাপটা কত আসছে, 15 কিলোমিটারের। কখন? নাকি যখন তুমি এই দুটো ট্রেনকেই 1 ঘন্টা চালিয়েছো, কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে 12 ঘন্টা পর। তাহলে এরা 12 ঘন্টা চলবে, তাই তো? একের জায়গায় এরা 12 ঘন্টা চলবে, কারণ আমরা তো 1 ঘন্টা চালিয়েছি, একের থেকে 12 গুণ বেশি। তখন এই যে দূরত্বটা আস্তে আস্তে বাড়তে থাকবে বা কমে আসতে থাকবে, যেটা তুমি ভাবো, তাহলে 15-র সঙ্গে তুমি 12 গুণ করে দাও, 12-15 কত হবে? 180 কিলোমিটার। আর এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। জাস্ট লজিক্যালি ভাববে। আদারওয়াইজ তুমি কি করতে পারো, এই 80-র সঙ্গে বা এই ট্রেনটাকে 12 ঘন্টা চালাবে, 8-12 96, 960 কিলোমিটার যাবে দূরত্ব। একেও তুমি 12 ঘন্টা চালাবে, তাহলে 5-12 60 শূন্য, হাতে 6, 9-12 128, 114, 1140 কিলোমিটার। এবার তুমি 1140 থেকে 960 বিয়োগ করো, দেখো 180 আসবে। তো এটা আমরা একবারই গুণ করে যখন অ্যান্সারটা বের করতে পারি, তাহলে এরকম তুমি দুবার গুণটা করতে হচ্ছে যখন, তখন তুমি একই কোশ্চেনে দুবার টাইম লস করছো, তাহলে এটা তোমার বোকামি। তাহলে প্রসেসটা ফলো রাখবে। নেক্সট কোশ্চেন দেখো। তো নেক্সট কোশ্চেন শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিই, যারা অনেক পুরনো আছো তারা জানো
যে আমাদের কমপ্লিট ম্যাথ কোর্সটা কনসেপচুয়ালি শর্টকাটে কি করে তোমরা করতে পারবে, প্রত্যেকটা বেসিক টু অ্যাডভান্স চ্যাপ্টার ওয়াইজ, বেসিক টু হাই লেভেল। এটা আমাদের 2 বছরের ভ্যালিডিটি, মাত্র 1500 টাকায় ওয়ান টাইমই পেমেন্ট তুমি যদি করো 1500 টাকা, তাতে তোমার 2 বছরের ভ্যালিডিটিতে কমপ্লিট বেসিক টু অ্যাডভান্স ম্যাথসের কোর্স পাচ্ছ। তাহলে এই দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জানতে পারো। তো চলো আমরা কোশ্চেনটা শুরু করি। কোশ্চেন নাম্বার 2 কি বলছে, একটি জমির 2/5 অংশ প্রথম দিন বিক্রি হয়, বাকি জমির 3/4 অংশ দ্বিতীয় দিন বিক্রি হয়। যদি 75 বর্গমিটার জমি এখনও বাকি থাকে যেটা বিক্রি হয়নি, তবে মোট জমির পরিমাণ কত ছিল? তো তুমি এলসিএম অ্যাপ্লাই করতে পারো, ভগ্নাংশ ধরে এক ধরেও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি তোমাদের রেশিও ধরে অ্যাপ্লাই করাটা প্রথমে শেখাই, যেগুলো আমি জেনারেলি সবাইকে ফলো আপ করাতে থাকি, সেই প্রসেসে বলছি। তো দেখো, আমার জমি শুরুতে অরিজিনাল প্রথমে যেটা ছিল S2 প্রেজেন্টে যেটা থাকবে 2/5, মানে আমার যদি 5 ভাগ জমি থাকে, তার মধ্যে 2 ভাগ আমি বিক্রি করছি, তাহলে আমার কাছে অবশিষ্ট কত থাকছে? 5 ভাগের মধ্যে 2 ভাগ বেচে দিয়েছো, বাকি 3 ভাগ পড়ে থাকছে, তাই তো? তারপরে দেওয়া রয়েছে 3/4। এবার 4 ভাগের মধ্যে আমি দ্বিতীয় দিনে 3 ভাগ বিক্রি করে ফেলেছি, তাহলে আমার কাছে যদি 4 ভাগ জমি থাকে, আমি 3 ভাগ বিক্রি করার পরে আমার কাছে 1 ভাগ পড়ে আছে। দ্যাটস ইট, কোনো অসুবিধা নেই। এবার তুমি কম্পাউন্ড রেশিও করো, লেফট সাইডের গুণ করো পরপর 4 5 20 অনুপাত, রাইট সাইডে গুণ করো 3 1 3, অর্থাৎ শুরুতে আমার যদি 20 বর্গমিটার জমি থাকতো, এখন এই 2 দিনে বিক্রি করার পরে 3 বর্গমিটার জমি আছে, কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে 3 বর্গমিটার নয়, বাকি রয়েছে কত? 75 বর্গমিটার, 3-এর থেকে 25 গুণ বেশি। তাহলে আমার শুরুতে যেটা জমি ছিল 20 না হয়ে 20-র 25 গুণ, 25 2 50 0, তাহলে 500 স্কোয়ার মিটার বা বর্গমিটার আমার শুরুতে জমি ছিল, কোনো প্রবলেম নেই। এবার যদি তুমি এলসিএম করো, সেকেন্ড মেথড দেখো, জমি রয়েছে প্রথমে 2/5, তারপরে 3/4। তুমি দেখো হর দুটো 5 আর 4 রয়েছে, তাহলে 5 আর 4-এর তুমি যদি এলসিএম করো কত পাবে? 20। মনে করো যে তোমার টোটাল যে জমির পরিমাণ সেটা 20 ছিল। এবার 20-র মধ্যে তুমি যদি 2/5 বিক্রি করে দাও, তাহলে দেখো 5 দিয়ে কেটে দাও 4 বার, 4 2, তাহলে তুমি 8 অংশ বিক্রি করে দিয়েছো। এবার 20 ভাগের মধ্যে যদি 8 ভাগ বিক্রি হয়ে যায়, বাকি থাকে 12 ভাগ, 12 ভাগ পড়ে রয়েছে। এবার এই 12 ভাগের আবার তুমি 3/4 অংশ করে হিসাবে বিক্রি করে দিয়েছো, কেটে দাও 3 4 12, তাহলে 3 3 9 ভাগ তুমি আবার বেচে দিয়েছো, তাহলে বাকি রয়েছে কত ভাগ? 3 ভাগ, কারণ 12 ভাগ ছিল, তুমি 3/4 হিসাবে 9 ভাগ বেচে দিয়েছো, তার মানে তোমার কাছে আর 3 ভাগ বাকি রয়েছে। কিন্তু প্রশ্নে বলেছে 3 ভাগ নয়, 75 ভাগ বাকি রয়েছে, 3-এর থেকে 25 গুণ বেশি। তাহলে তোমার এখানে শুরুতে যেটা আমরা 20 ভেবেছিলাম, 20-র জায়গায় 25 গুণ করে দাও, 500 বর্গমিটার তোমার জমি ছিল। দুটোর মধ্যে যে কোনো পদ্ধতি অবলম্বন করে তুমি এগোতে পারো, বাট এক ধরে বা ভগ্নাংশ ধরে বা এক্স ধরে পুরোপুরি প্রোহিবিটেড, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। 40 জন ছাত্রছাত্রীর মধ্যে 15 জন বালক। যদি সকল ছাত্রছাত্রীর গড় নাম্বার 75 হয় এবং বালিকাদের গড় নাম্বার 72 হয়, তবে বালকদের গড় নাম্বার কত? এটা সিম্পল, তুমি যেগুলো শিখে এসছো 40 গুণ 75ও করতে পারো, তারপরে 15 তো বালক, যেহেতু বাকি বালিকা বেরিয়ে যাবে, সেটা গুণ 72, সেটা আবার বিয়োগ করবে, তারপরে আবার ভাগ করবে, সেটা করতে পারো, নো প্রবলেম। কিন্তু যদি অ্যালিগেশনটা করো, খুব সুন্দরভাবে তোমার অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো কি রয়েছে না, বয়েজ বালক একটা পার্ট আর একটা পার্ট গার্লস, এই দুটো পার্ট রয়েছে। এবার প্রশ্নে দেওয়া রয়েছে 15 জন বালক। যদি 15 জন বালক হয়, টোটাল ছাত্র 40 জন হয়, তাহলে আমরা বলতে পারি যে বাকি 15 জনের
তো বালক হয়ে গেল, বাকি যে 25 জন সেটা বালিকা, কারণ 15 আর 25 যদি যোগ করো তাহলে এই টোটাল 40 ভ্যালুটা পাচ্ছি। দ্যাটস ইট। এবার কি বলেছে, সকল ছাত্রছাত্রীর গড় নাম্বার 75। তাহলে সকল ছাত্রছাত্রীর যেটা গড় নাম্বার সেটা আমরা মিডিলে বসাই অ্যালিগেশনে। বালিকাদের গড় নাম্বার 72, তাহলে বালিকাদের গড় নাম্বার যদি 72 হয়, দ্যাটস ইট, আমরা অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করতে পারবো। আমাদের ফাইন্ড করতে হবে এই বয়েজের গড়টা কত। দেখো আমরা জেনারেলি এই নিচে যে কোয়ান্টিটি বা এদের নাম্বারের অনুপাত আসে সেটা কি করবি, সর্বদা আমরা কি করি, রেশিও করি। তাহলে 5 দিয়ে দেখো 3 5 15, 5 দিয়ে কাটলে 5 5 25। এবার তুমি 72 75 থেকে যদি বিয়োগ করো কত থাকে, 3 আসবে এখানে। তাহলে এখানে অনুপাতের হিসাবেও তো আমাদের 3 এসছে, তাহলে এই 3-এর থেকে 1 গুণ, তাই তো। তাহলে এখানে যে ভ্যালুটা আসবে সেটাও 5-এর সঙ্গে 1 গুণ 5ই ভ্যালু আসবে। এবার তুমি দেখো 75 থেকে এই ভ্যালুটা ছোট এসছে, তাহলে এই ভ্যালুটা 75 থেকে বড় আসতে হবে। কত বড়, যে আমরা 5 পাবো বিয়োগ করলে। তাহলে 75-এর সঙ্গে এই 5 যোগ করে দাও, 80। যদি এখানে 80 বসাও, 80 থেকে 75 বিয়োগ করো 5, কোনো কিছুই নেই, তাহলে 80 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তো অনেক ক্যালকুলেশন থেকে বেঁচে যাবে তুমি এই প্রসেস যদি অবলম্বন করো। আদারওয়াইজ তুমি যেটা প্রসেস 40 গুণ 72 করবে, যে ভ্যালু আসলো 40 গুণ 75 করবে, ঠিক আছে। এবার বাকি যেটা 15 জন বালক, তাহলে বাকি 25 জন বালিকা, তাহলে 25 জন বালিকার গড় নম্বর যদি 72 হয়, এটা আসলো, তাহলে এই দুটো এখান থেকে এটা বিয়োগ করবে, তারপরে সেটা আবার 15 দিয়ে এই গুণফলটাকে ভাগ করবে, তাই তো, তখন কি অ্যান্সার পাবে। এবার ক্যালকুলেশন সিম্পল প্রসেস, কিন্তু যখনই এরকম ক্যালকুলেশনে ভুগবে তখন তোমার নাম্বার নিয়েও ভোগান্তি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4। দুটি নল একটি ট্যাঙ্ক 12 মিনিট এবং 15 মিনিটে ভর্তি করে, তৃতীয় একটি নল 6 মিনিটে খালি করে। প্রথম দুটি নল 6 মিনিট চালানোর পর তৃতীয় নলটি খুলে দেওয়া হলো, ভর্তি ট্যাঙ্কটি কত সময়ে খালি হবে। সিম্পল কোশ্চেন। দুটো নল যখন ভর্তি করছে, একটা 12 মিনিটে আর একটা 15 মিনিটে। এবার তৃতীয় যে নলটা সেটা 6 মিনিটে খালি করছে, এটা খালি করছে, মাইনাস দিলাম। এবার আমরা টোটাল ট্যাঙ্কটার ক্যাপাসিটি যদি ভাবি, 12 15 6-এর লসাগু কত হবে, 60। তাহলে মনে করো যে 60 লিটারের একটা ট্যাঙ্ক যদি 12 মিনিটে, প্রত্যেকটা মিনিটে দেওয়া, তাহলে এখানে আমরা এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বা কর্মক্ষমতা পাবো। তাহলে 12 মিনিটে যদি একটা 60 লিটারের ট্যাঙ্ক পূর্ণ করতে হয়, তাহলে প্রত্যেক মিনিটে একে 5 12 60, তাহলে 5 লিটার করে জল ভর্তি হবে। আর 15 মিনিটে যদি পূর্ণ করতে হয় 4 15 60, তাহলে প্রত্যেক মিনিটে একে 4 লিটার করে জল পূর্ণ করতে হবে। আর 6 মিনিটে যদি খালি করতে হয় 60 লিটার, তাহলে প্রত্যেক মিনিটে 10 লিটার করে জল বের করতে হবে, যেহেতু এটা খালি করছে। এবার কি বলেছে, এটা তো 6 মিনিটে খালি করে। প্রথম দুটি নল 6 মিনিট চালানোর পর, দেখো প্রথম দুটো নল, একটা 12 মিনিটে করছে, একটা 15 মিনিটে, তাহলে 5 আর 4 এরা দুটো যদি একসঙ্গে করে 9 লিটার করে জল প্রতি মিনিটে ভর্তি করবে। এবার 9 লিটার করে এদের যদি 6 মিনিট পর্যন্ত তুমি চালাও, 6 9 54, তাহলে 54 লিটার ট্যাঙ্কটাতে জল ভর্তি হবে, তাই তো। এবার কি বলেছে, 6 মিনিট চালানোর পর তৃতীয় নলটি খুলে দেওয়া হয়েছে, এই খালি করা নলটিও খুলে দেওয়া হয়েছে। তাহলে 9 লিটার করে দুটো নল ভর্তি করছে, কিন্তু এ 10 লিটার করে বের করে দিচ্ছে, আলটিমেটলি 1 লিটার করে জল খালি হচ্ছে প্রতি মিনিটে। এবার এই যে 1 লিটার করে খালি হবে প্রতি মিনিটে, অনেকে এখানে কি ভুলটা করে, এই 60কে 1 দিয়ে ভাগ করে দেয়, তাহলে কিন্তু এত সময় ধরে যে জিনিসটা তুমি করলে তার কোনো ওয়ে নেই। কেন, তোমার একটা ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কে তুমি জল আছে তোমার এতটা, এবার তোমার টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কটার এই পর্যন্ত, তুমি যদি এইটুকু খালি করার জায়গায় তুমি মনে করো যে পুরোটা আমি খালি করব, তাহলে কি করে সম্ভব, তোমার ট্যাঙ্কটায় যতটা জল আছে ততটাই তো তুমি খালি করবে। তাহলে এখানে সেটাই, যে 54 লিটার তোমার জল আছে, তাহলে খালি তো তুমি 54 লিটারই করবে। তাহলে
প্রত্যেক মিনিটে যদি 1 লিটার করে জল বের হয় তাহলে 1 লিটার করে 54 লিটার জল খালি করতে কত সময় নেবে? 54 মিনিট। আর এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5। যদি p বাই b মাইনাস c ইকুয়াল q বাই c মাইনাস a ইকুয়াল r বাই a মাইনাস b হয় তাহলে p প্লাস q প্লাস r এর মান কত? তো দেখো তোমরা ঘাবড়ে যাও অনেকে, আবার যারা প্রসেসটা ফলো আপ করে তারা ইজিলি অ্যান্সার করতে পারে, কোনো প্রবলেম নেই। দেখো p বাই b মাইনাস c ইকুয়াল q বাই c মাইনাস a ইকুয়াল r বাই a মাইনাস b। এবার প্রত্যেকটা পার্ট ইকুয়াল মানে কি? যদি তুমি দেখো এই পুরো পার্টের মান 1 হয় তাহলে এই পুরো পার্টের মানও 1, তাহলে এই পুরো পার্টের মানও 1। যদি এই পার্টের মান 10 হয়, এরও মান 10, এরও মান 10, তাহলে আমরা অত বড় সড় ভ্যালু নেব না, একই ভ্যালু নিই। এবার তুমি যদি জাস্ট এই একটা সিম্পল পার্টটাই বুঝলে পরে তুমি বুঝতে পারবে p বাই b মাইনাস c ইকুয়াল যদি 1ই তুমি ভাবো তাহলে p এর মান এখান থেকে কি আসবে? 1 এর সঙ্গে এই b মাইনাস c যদি গুণ হয় তাহলে b মাইনাস c আসবে p এর মান। তাহলে এই একইভাবে q এর মান কত পাবে? c মাইনাস a। একইভাবে r এর মান কত পাবে? a মাইনাস b। তাই তো? তাহলে আমাদের ফাইন্ড করতে বলেছে p প্লাস q প্লাস r। প্রত্যেকটা ভ্যালু যদি p এর মান, q এর মান, r এর মান তুমি বসিয়ে দাও, p এর মান b মাইনাস c প্লাস q এর মান c মাইনাস a প্লাস r এর মান a মাইনাস b। তাহলে দেখো মাইনাস b প্লাস b কেটে গেল, মাইনাস c প্লাস c কেটে গেল, মাইনাস a প্লাস a কেটে গেল, তাহলে p প্লাস q প্লাস r এর মান কি চলে আসলো? 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অ্যাজ ইট ইজ। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6। খুব ইম্পর্টেন্ট টাইপ। তোমরা কোথায় কিভাবে করবে আমি জানি না, তবে তোমাদের যে ওয়েটা দেখাবো সেই ওয়েটা তোমরা যদি ফলো আপ করো, আশা করি তোমাদের এই নির্বাচন বা ভোটার সংক্রান্ত কোশ্চেন, এই একটা কোশ্চেন থেকেই তোমাদের এনাফ কনসেপ্ট বিল্ড আপের জন্য। একটি নির্বাচনে 8% ভোটার ভোটদানে বিরত থাকে, মানে তারা ভোট দেয় না। বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% ভোট পায় এবং প্রতিদ্বন্দ্বীকে 1100 ভোটে পরাজিত করে। মোট ভোটারের সংখ্যা কত? তো এখানে তুমি কি করবে? পার্সেন্টেজ নিয়ে খেলবে। একটা 8% দেওয়া রয়েছে আর একটা 48% দেওয়া আছে। এবার 8%-এর ভগ্নাংশ ভ্যালু কত আসবে? 4 2 8 আর 4 25 100, 2/25। 48%-এর ভগ্নাংশ ভ্যালু কত পাবে? 4 12 48, 4 25 100। দ্যাটস ইট। এবার তোমরা জেনারেলি যে লজিকটা অ্যাপ্লাই করবে, এখানে ছোট্ট একটু কথা বলবো, সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ যে হর এর মধ্যে 25 আছে, এর মধ্যেও 25 আছে। এবার তুমি 25 আর 25-এর এলসিএম কত হবে? 25। তুমি যদি সেটাই করো সেক্ষেত্রে তুমি ক্যালকুলেশনে ফাঁসবে। কি করবে? এসব ক্ষেত্রে এদের হর দুটোর মাল্টিপল নিয়ে নেবে। হর দুটোর যদি মাল্টিপল নিয়ে নাও, 25-এর বর্গ কত হবে? 625। তাহলে টোটাল ভোটার মনে করো যে 625 জন ছিল। এবার 625 জনের মধ্যে 8% মানে 2/25 যদি বিরত থাকে, তাহলে 2/25 যদি 625-এর বের করো তাহলে 25 25 কেটে যাবে, 50 জন বেরোবে। তাহলে 50 জন ভোট দেয়নি। 625 জনের মধ্যে যদি 50 জন ভোট না দেয় তাহলে কতজন ভোট দিয়েছিল? 575 জন। তাহলে যতজন ভোট দিয়েছিল একে বলে ভ্যালিড ভোট বা কাস্টিং ভোট। এরা ভোটদান করেছে। এবার কি বলেছে? বিজয়ী প্রার্থী যে উইনার মোট ভোটের 48% ভোট পায়। এবার এখানে অনেকে ভুল করে। কি ভুল দাদা? দেখো এখানে কি বলেছে, ছোট্ট একটা কথা, মোট ভোটের 48% ভোট পায়। তুমি মোট ভোটার কত ধরেছো? 625। তাহলে 625-এর যদি 48% বা 12/25 করো
তাহলে 25কে 25 বার কাটবে, তাই তো। এবার এখানে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে দেখো, 25 2 50-এর 0 হাতে 5, 25 আগে 25 আর 5 30, 300 আসবে। তাহলে যে জিতেছে উইনার সে 300 ভোট পেয়েছে। এবার ভ্যালিড ভোট 575, ভ্যালিড ভোট 575-এর মধ্যে যদি উইনার ব্যক্তি যে বিজয়ী হয়েছে সে 300 ভোট পায়, বাকি 575 জনের মধ্যে 300 জন যদি ভোটদান এর প্রতি দেয়, তাহলে বাকি যে 275টা ভোট পড়ে আছে সেটা কি যে জিততে পারেনি বা ফেইলিওর প্রার্থীর, তাই তো। এটা বুঝতে পারলে। এবার দেখো 275 থেকে 300 কত বেশি ভোট পেয়েছে উইনার ব্যক্তি, 25টা ভোট বেশি পেয়েছে। কিন্তু প্রশ্নে এখানে দেওয়া রয়েছে 25টা ভোট বেশি পায়নি, উইনার ব্যক্তি 1100 ভোট বেশি পেয়েছে। 25-এর থেকে কত গুণ কেটে দাও, 5 5 25, 5 22 110, 0 আবার 5 দিয়ে কাটা যাবে কতবার, 4 5 20, 4 5 20, 44 বার। তার মানে 25-এর থেকে 44 গুণ বেশি। তাহলে আমাদের বের করতে বলেছে মোট ভোটারের সংখ্যা কত। তাহলে মোট ভোটার আমরা 625 ধরেছিলাম, এর সঙ্গে 44 গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে। এবার এখানে বলবে যে দাদা 625-এর সঙ্গে 44 তো অনেক বড় গুণ হয়ে যাবে, গুণটা কিভাবে সম্ভব হবে। দেখো আমাদের গুণ করতে হবে 625 গুণ 44। এবার দেখো 625-কে যেমন আছে তেমন রেখে দাও, গুণ 44-কে আমরা লিখতে পারি 40 প্লাস 4, 40 আর 4 তো 44 হয়। এবার এখানে 4-এর সঙ্গে একবার যখন 625 গুণ করতে হবে, আবার 4-এর সঙ্গে গুণ করতে হবে, মানে গুণটা আমরা একবারই করব কিন্তু আমাদের অ্যান্সার তাড়াতাড়ি চলে আসবে। তাহলে 0 আগে বসিয়ে দাও, 4 5 20, 0 হাতে 2, 4 2 8 2 10, 0 হাতে 1, 4 6 24 আর 1 25। তাহলে এখানে একটা 0 তো এই 0-র জন্যই আসলো, তাহলে বাকি 2500 আসবে 4-এর সঙ্গে 625 গুণ করলে। তাহলে এখান থেকে তুমি 2 5 0 0 2500 করে দাও, মিডিলে প্লাস আছে, প্লাস চিহ্ন দিয়ে দাও, কত আসবে 0 0 5, 5 আর 2 7, 2 27500। তাহলে এখানে আমরা টোটাল ভোটার কত পেলাম 27500, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 7। একটি বাক্সে 1 টাকা এবং 50 পয়সার মোট 52টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 3:5 হলে কোন প্রকার মুদ্রা কয়টি আছে। দেখো এখানে আগে তোমার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি, মনে করো যে তোমার কাছে মোট 10 টাকা আছে, ঠিক আছে, তোমার কাছে টোটাল 10 টাকা আছে। এবার 2 টাকার কয়েন আছে, 2 টাকার কয়েন মোট তোমার 10 টাকা আছে। তাহলে 2 টাকার কয়েন 10 টাকার মধ্যে কয়টা আছে, তুমি কি করবে, এই 10কে 2 দিয়ে ভাগ করবে, কটা বেরোবে 5টা। তাহলে তোমার কাছে 5টা যদি 2 টাকার কয়েন থাকে তবে গিয়ে তোমার কাছে 10 টাকা হবে। তাহলে তুমি কাকে কি দিয়ে ভাগ দিলে, তুমি টোটাল যে তোমার টাকা তাকে তুমি প্রত্যেকটা টাকার সংখ্যা দিয়ে ভাগ করলে, তাই তো। তাহলে এখানে দেখো মূল্যের অনুপাত মানে তাদের যেটা মূল্য সেটা 3:5, তাদের মূল্যের অনুপাত এই দেওয়া রয়েছে। এবার 1 টাকাকে তুমি লিখতে পারো 100 পয়সা, আর 50 পয়সা তো 50 পয়সাই। যদি অনুপাত করো 50 2 100, তাহলে 2:1। তাহলে এদের যেটা প্রত্যেক প্রকার মুদ্রার যে মূল্য সেটা প্রাইস বা মুদ্রার প্রত্যেক প্রকার মূল্য 2:1। এটা কি করছি 1 টাকা 50 পয়সার ক্ষেত্রে, ঠিক আছে। এটা কোনো কিছু না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে আমি পরপর এই লিখলাম। এবার আমি কি করব, মোট মূল্য আর প্রত্যেক প্রকার মুদ্রার যে মূল্য সেটাও জানি, মোট মূল্যও জানি। আমরা যদি ভাগ দিয়ে দিই তখন আমরা কি পাবো, নাম্বার, কোন প্রকারের মুদ্রা কয়টা আছে। তাহলে 3কে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে 3/2 আসবে অনুপাত, 5কে যদি তুমি 1 দিয়ে ভাগ দাও 5/1।
এবার যদি তুমি এই ভগ্নাংশ রেশিওটার সলভ করো তাহলে 3:, এই 5 2 10 হয়ে যাবে। এবার এখান থেকে তুমি কি পেলে, 10 আর 3, যদি তোমার কাছে 13টা মোট মুদ্রা থাকতো তাহলে তার মধ্যে 1 টাকার মুদ্রা সংখ্যা থাকতো 3টে, 50 পয়সার মুদ্রা সংখ্যা থাকতো 10টা। কিন্তু তোমার কাছে মোট মুদ্রা সংখ্যা কয়টা আছে? 52টা। 13 থেকে কত গুণ বেশি? 4 গুণ বেশি। 1 টাকার মুদ্রা সংখ্যা 3 না হয়ে 3-এর 4 গুণ 3 4-এ 12টি। 50 পয়সার মুদ্রার সংখ্যা 10টা না হয়ে 10-এর 4 গুণ 4 10-এ 40টি। আর এই দুটোই হবে আমাদের অ্যান্সার। আশা করছি তোমাদের কনসেপ্টটা একটা সিঙ্গেল কোশ্চেনেও চাপিয়ে রাখিনি, তোমাদের পুরো কোশ্চেনের সঙ্গে সঙ্গে পুরো ফুল কনসেপ্টটাও দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো ডাউটস থাকে কমেন্টসে জানিও। আর আমাদের পেইড কোর্সের জন্য যোগাযোগ করতে পারো এই নাম্বার 8016765007। এটা হোয়াটসঅ্যাপ প্লাস মোবাইল নাম্বার আমাদের ইনস্টিটিউট জ্ঞানকুটির কোচিংয়ের। তোমাদের যদি কোনো বন্ধুবান্ধবদের মনে হয় যে ম্যাথস বিশেষ করে প্রবলেম আছে, আমাদের ম্যাথস কোর্সের সঙ্গে তারা যদি আওতায় আসে তাহলে আশা করছি তাদের চাকরির পরীক্ষায় অন্তত 20+ স্কোরে সাহায্য করতে পারবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। ক্লাসটি সম্পূর্ণটা দেখার জন্য। আর অবশ্যই যদি কোনো ফ্রেন্ডসদের মনে হয় যে তাদেরকে শেয়ার করা যাবে ক্লাসটি, অবশ্যই শেয়ার করে দিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।